লুকিয়ে থাকা আলোর মতো হার না মানার গল্প শত দেখায় নতুন পথ। অনেক কথা মিশে আছে নদীর সাথে পথের বাঁকে, ভিড় ঠেলে আজ পায়ে পায়ে শত আশার নকশা আঁকে। হার না মানা স্বপ্নগুলো তোমার আমার মমতায় বাংলাদেশে গল্প বলে সবার মনে রাঙিনায়। সে তো গল্প নয়, গল্প নয়, গল্প নয় সত্যি। স্বাগতম। আমরা ঠিক করেছি আমরা আপনাদেরকে কয়েকটা গল্প শোনাবো। গল্পগুলো কেমন হতে পারে সেটা বলবে নাবিলা। নাবিলা, যে গল্পগুলো হবে গল্প নয় সত্যি। আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে, এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে এই পুরো সময়টা অনেক বেশি ভালো কাটবে সেরকমটি আমাদের প্রয়াস থাকবে। তবে শুধু বিনোদন নয়, আমাদের আয়োজনে বিনোদনের পাশাপাশি যে চেষ্টাটি আমাদের থাকছে সেটি হচ্ছে যে আমাদের গল্পগুলো যেন আপনাদের মনে একটু চিন্তা, একটু ভাবনার খোরাক যোগায়। আমরা চলার পথে এমন অনেক গল্প শুনি, এমন অনেক ঘটনা শুনি যেটা শুনলে আসলে আমাদের বিশ্বাস হয় না, মনে হয় যে এটা একটা বানানো গল্প। আমাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমরা সেই গল্পগুলো শোনাবো যেগুলো শুনলে অবিশ্বাস্য মনে হবে কিন্তু আসলে সত্যি। এই ঘটনাগুলো আমরা জানবো, শুনবো, আলোচনা করব, সেই সঙ্গে সচেতনও হব। আমাদের এই অনুষ্ঠান 4টা পর্বে বিভক্ত, কিন্তু এই পর্বগুলো কি কি সেটা এখনই আপনাদেরকে জানানো হচ্ছে না। এটা এই প্রোগ্রামের সঙ্গে থাকতে থাকতে আপনারা নিজেরাই আবিষ্কার করে ফেলবেন। আপনারা তো আছেন আমাদের সঙ্গে, সেই সঙ্গে কিন্তু এই পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের 3জন পছন্দের মানুষ কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। তো তাদেরকে আমরা আজকে কিভাবে পরিচয় করিয়ে দেব? আমরা তো সবসময় তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েই থাকি, কিন্তু আজকে আমরা পরিচয় করিয়ে দেব না, তারা নিজেরাই আপনাদের সঙ্গে পরিচিত হবেন তাদের নিজের মতো করে। আমি আসলে আমরা এমন একটা পেশার সঙ্গে আছি যে আমরা আসলে কি করি এটা সবাই জানে, সুতরাং নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। আসলে সবাই আমাকে ওই যে বাবু ভাই জানে, আমি আসলে বাবু ভাই। আমাকে কেউ কেউ মিঠু আপা ডাকে, কেউ কেউ মনির আপা ডাকে। আমি শুধুমাত্র একটা কাজই জানি, সেই একটা কাজই করি। আমি অভিনয়টুকু জানি। আমি একজন অভিনেত্রী, মনিরা মিঠু। আমার বাবা বেঁচে আছেন, মা মারা গেছেন। আমার নাম আইয়ুব বাচ্চু। আমি সঙ্গীত শেখার আপ্রাণ চেষ্টা করছি, এখনো শিখে উঠতে পারিনি। দোয়া করবেন আমার জন্য। বাহ বাহ, একে বলে হিউমিলিটি। আমাদের স্টুডিওতে যারা রয়েছে, আমাদের স্টুডিওর দর্শক, তাদের জন্য কিন্তু একটা জোরে করতালি হয়ে যেতেই পারে। ভালো আছেন সবাই? এরকম অনেক ঘটনা আমরা শুনি যে একজন মানুষের জীবন খুব সীমাবদ্ধ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, কিন্তু এই সীমাবদ্ধ মানুষগুলো কখনো কখনো এরকম কিছু করে ফেলে যেটা আসলে আমাদেরকে চমকে দেয়, বিস্মিত করে। সেরকম একটা গল্প খুঁজতে আমাদের বন্ধু অর্ণব বন্ধু বেরিয়েছে চাঁপাইনবাবগঞ্জে, এবং তার সঙ্গে গিয়ে আমরা দেখে আসব সে আসলে কি আবিষ্কার করেছে। সে তো গল্প নয়, গল্প নয়, গল্প নয় সত্যি। আমি এখন যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায়। এই পথ ধরে শীতের কনকনা সকালে আমার যেতে হবে বটতলা গ্রামে। গাভীর দুগ্ধ দহন করি, এটাই হলো আমার পেশা। কিন্তু চিন্তা করলাম যে না, দুধ বিক্রি করলে শুধু খালি স্বামী স্ত্রীর বেঁচে থাকাই হবে, কিন্তু জাতিকে আমি কিছুই দিতে পারছি না। দুধ বেচাকে ছেড়ে দিয়ে দই শুরু করলাম। ৭৯ বছরের জিয়াউল হক মাথায় দইয়ের ঝাঁকা নিয়ে প্রতিদিন গড়ে ১৩০ কিলোমিটার পথ পাড়ি দেন। কাজ চাঁপাইনবাবগঞ্জ শহরে গিয়ে দই বিক্রি। লাভের টাকা ব্যয় করেন নিজের পাঠাগারের জন্য বই কিনতে। আর এই কাজ তিনি করছেন গত ৪৮ বছর ধরে। জিয়াউল হকের পাঠাগারে মোট বইয়ের সংখ্যা ১৪,০০০। এখন তার নিজ গ্রাম এবং আশেপাশের এলাকার দরিদ্র শিক্ষার্থীদের আর বই কিনে পড়তে হয় না।
পয়সার অভাবে বই কিনতে পারছিলাম না, লেখাপড়া বন্ধের উপক্রম। শুনলাম চাচা পাঠাগারে বই পাওয়া যায়, গরিব ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করে। যাই হোক, চাচা সে সময় আমাকে বিএ ক্লাসের বই দিয়ে সহযোগিতা করেছে। চাচার পাঠাগারের বই নিয়ে আমি লেখাপড়া করে হয়তো আজকে শিক্ষকতা পেশায় নিয়োজিত হয়েছি। সেই দুর্দিনে চাচা যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে হয়তো আমার লেখাপড়া বন্ধ হয়ে যেত। পাঠাগার ছাড়াও শিক্ষানুরাগী জিয়াউল হক দরিদ্র শিশুদের জন্য বিদ্যালয় এবং আধুনিক ধর্মীয় শিক্ষার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। যেটা আমার উদ্দেশ্য ছিল এটা পূরণ হয়েছে। আমি পড়তে পারিনি অর্থাভাবে, আমি কিছু সংখ্যক ছেলেপেলেকে পড়িয়ে শিক্ষিত করে আমি মাস্টার করতে পেরেছি। আমার আসলে মানে আমি অভিভূত, কিছু বলার খুঁজে পাচ্ছি না। আমি একটু দাঁড়িয়ে একটু শ্রদ্ধা জানাচ্ছি। আসলে আমরা সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা জানাই। এরকম মানুষ আছে বলে আমরা এখনো বাংলাদেশি হিসেবে গর্বিত হতে পারি, গর্ববোধ করতে পারি। একটু জানতে চাচ্ছি প্রত্যেকের কাছ থেকে যে কি বলার আছে, আমি তো কিছু বলার পাচ্ছি না। আসলে এক কথায় বলতে গেলে অসাধারণ একজন মানুষ। বিশেষ করে আজকের আমাদের যে সমাজ ব্যবস্থা, যে ভোগবাদী সমাজ ব্যবস্থা, এখানে কিন্তু মানুষ যা কিছু আয় করে সে নিজে ভোগের জন্যে, তার বিলাসিতার জন্যে, কিন্তু ত্যাগের মানসিকতা কিন্তু মানুষের খুব কম। আমরা দেখলাম যে আমাদের যে সমাজের যে অন্ধকার, সেই সমাজের অন্ধকারের মধ্যে আসলে উনি একটা আলো, যেই আলোকে আসলে আমরা অনুসরণ করতে পারি, ওনাকে অনুসরণ করা যায়। তরুণ সমাজদের কাছে আমরা শুনি যে আসলে এটা একটা বাস্তবতা, আসলে এটা আমরা চলে না, আমরা কীভাবে সারভাইভ করব, আমাদের এইটা লাগবে ওইটা লাগবে। হ্যাঁ, কিন্তু না, এই মানুষটি কিন্তু বলছে যে তার যে লাভের টাকাটি, সেই টাকার কিছু অংশ তার জীবিকার জন্য তিনি ব্যয় করছেন, কিন্তু বেশিরভাগ অংশটা তিনি মানুষের জন্য, সমাজের জন্য ব্যয় করছেন। অন্তু আমার মনে হয় অনেক লাকি যে তিনি জিয়াউল হক চাচার সঙ্গে সরাসরি সামনাসামনি সাক্ষাৎ করতে পেরেছেন, তার জীবনযাপন দেখতে পেরেছেন। আমরা অন্তুকে তাহলে একটু ডেকে দিই। যেভাবে দেখলাম যে জিয়াউল হক সাহেব জড়িয়ে ধরলেন, তখন আমার চোখে পানি চলে এসেছিল। মানে এতটাই আন্তরিকভাবে জড়িয়ে ধরেছিলেন। অন্তুর তখন কেমন লেগেছিল? মানে অদ্ভুত এক মানুষ, ৭৯ বছরের মানুষ প্রতিদিন। সবচেয়ে অবাক করা জিনিস আমার জন্য, ১৩০ কিলোমিটার তিনি সাইকেলে চড়ে মাথায় দই নিয়ে, এটা অবিশ্বাস্য। উনি নিজের জীবনে ৫ম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন, টাকার অভাবে পড়তে পারেননি। বাবাকে বলেছিলেন ১ টাকা ৪ পয়সা লাগবে 6-এর বই কিনে দেওয়ার জন্য, কিন্তু কিনে দিতে পারেনি। দুধ বিক্রি শুরু করেন প্রথমে, পরে দই বানানোতে শিফট হন। কিন্তু সেই আক্ষেপ থেকে তিনি প্রতি বছরই তখন থেকে 6-এর বই কেনা শুরু করেন, এবং সেই 6-এর বই ৩ বছর কেনার পরপরই তিনি তার সব ছেলে মেয়েদেরকে বা তার বন্ধু যখন ছিলেন তখন সবাইকে বিতরণ করেন। সেই থেকে তার শুরু। এভাবে এখন তার পাঠাগারে ১৪,০০০ বই শুরু করেছে। এটা অসাধারণ। আমরা খুবই লজ্জিত। আমরা নিজের বিষয়, নিজের সম্পদ, গাড়ি বাড়ি, পাহাড় পরিমাণ সম্পদ অর্জনে ব্যস্ত। আমাদের কোনো খোঁজখবর নাই দুনিয়াতে কী হচ্ছে। তার আসল মানুষটা কোথায়? যদি সোনার মানুষ বলতে হয় তাহলে ওনাকে বলতে হবে। উনি হচ্ছেন সোনার মানুষ। ওনার একটু ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই। ওনার যদি ওনার পরিবারটা অনেক বড়, আসলে উনি আসলে পুরো গ্রামটাই ওনার পরিবার, গ্রামের সব মানুষই ওনার পরিবারের অংশ, কিন্তু ওনার একেবারে স্ত্রী ছেলে মেয়ে এদের একটু খোঁজ খবর জানতে চাই। হ্যাঁ, আমি 3 দিন ছিলাম। বর্তমানে ওনার একজন স্ত্রী এবং একটা ছোট বাচ্চা আছেন। 10 বছরের বাচ্চা। তো ওনার যে বয়স, তাতে তো ওনার ছোট বাচ্চা থাকার কথা না। উনি কি এই সমাজ কর্ম করতে গিয়ে দেরিতে বিয়ে করেছেন নাকি? এটা ওনার দ্বিতীয় বিয়ে না, তারপরেও মানে আমি আসলে বলতে চাই তিনি একজন
বিচ্ছেদগ্রস্ত মহিলাকে বিয়ে করেন, দ্বিতীয় বিয়ে, এবং গ্রেট গ্রেট। মানে তার সাথে সমাজের বাইরে গিয়ে তাকে নির্যাতন করা হয়েছিল ওই মহিলাকে, তিনি তাকে গ্রহণ করেন। মজার বিষয় হচ্ছে যে এই মানুষটি কখনো নিজের যে কাজগুলো করেছেন সমাজের জন্য, মানুষের জন্য, কখনো সেটা প্রচার করতে জানেন, তাই না অন্তু? আচ্ছা অন্তু, জিয়াউল হক নানাকে আমাদের সরকারি তরফ থেকে কোনো সাহায্য করা হয় কি? সরকারি তরফ থেকে কিছু সাহায্য করা হয় কিনা সেটা আমার জানা নেই, তিনি কখনো বলেননি। কিন্তু নিজস্ব খাত থেকে অনেকেই, দেশ এবং দেশের বাইরে থেকে অনেক অনুদান তিনি পেয়েছেন, এবং একটি অনুদানও তিনি নিজের জন্য রাখেননি। ইভেন অনেকগুলো অনুদান তিনি পেয়েছেন গত ঈদে, এর আগের ঈদে। প্রত্যেকটা টাকা তিনি তার মাদ্রাসা, কেজি স্কুল এবং কলেজ, পোশাক, বই এবং সংস্কার সবকিছুতে দান করেছেন। অন্তু, ধন্যবাদ এই অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমরা অন্তুকে বিদায় দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে যাব, সেখানে আমরা একটা অঙ্ক করব, একটা সরল অঙ্ক, এবং দ্বিতীয় অংশের নাম হচ্ছে সরল অঙ্ক। কিন্তু আমি অঙ্কের মধ্যে নাই, আমি অঙ্কে খুব কাঁচা। একদম বাবু ভাই আছে, আমি কোনো সরল না, আমি মিঠু আপার সাথে একমত। মানে অঙ্ক, সরল অঙ্ক যতটা সরল শোনায় ততটাই কিন্তু জটিল। অঙ্ক একটু পারতেই হবে, অঙ্ক না পারলে আসলে। আমি তো একসময় ব্যাংকে বাবু ভাই করতাম, অনেক অঙ্ক করতে হয়েছে, কিন্তু অঙ্কটা ভালো লাগে না। অঙ্কের এই মজাটা আপনারা সবাই নিতে চাইবেন, এবং বিরতি শেষ হওয়া পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। গল্প নয় সত্যি। যত দেখি প্রাণ ভরে না। Happiness needs no reason. This is what you will feel when you come here. হৃদয়ের মাঝে রাখি তারে। Welcome to beautiful Bangladesh, a land of stories. সে তো গল্প নয়, গল্প নয়, গল্প নয় সত্যি। বিরতির পরে ফিরে এলাম গল্প নয় সত্যি অনুষ্ঠানের দ্বিতীয় অংশ, সরল অঙ্কে। উফ, সরল অঙ্ক, সে অঙ্ক করতে হবে এখন। ঠিক অঙ্ক নয়, একটা ধাঁধা, একটা ছোট্ট ধাঁধা থাকবে। আমরা আমাদের এখানে যে স্ক্রিন আছে সেই স্ক্রিনে একটা সংখ্যা দেখব, এবং বলতে হবে এই সংখ্যাটা আসলে কি বিষয়ে। 65 এটা মনে হয় বাবু ভাইয়ের বয়সটা, না? হতে পারে। না মনে হয় তাই না, তবে 65 সম্ভবত বাবু আবার বিয়ে করবে। না 65 নিয়ে আমার একটা আছে। 65-তে পাক ভারত যুদ্ধ হয়েছিল, তখন আমি ছোট, তখন আমার 5 বছর বয়স। আমার মনে আছে যে তখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, এবং ওই আবছা মনে পড়ে যে 65 সালের পাক ভারত যুদ্ধের কথা। এ পর্যন্ত সঠিক উত্তর আসেনি। বাংলাদেশের মানুষের গড় আয়ুটা না, সেটা 65 হয়ে গেছে। না, আপনাদের কিছু বলার আছে কি হতে পারে 65? জি বলুন। 18 বছরের আগেই 65% মেয়ে বিয়ে হয়ে যায়, এটা আমাদের দেশে। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। এবার যে তথ্যটি আমরা জানলাম সেটা সম্পর্কে আরো একটু বিস্তারিত জানতে আমরা একটা ভিডিও দেখব। চলুন ভিডিও দেখি। গল্প নয়, গল্প নয় সত্যি। বাংলাদেশের কোনো গ্রামের 4 শিশু প্রতিদিন একসাথে স্কুলে যায়। পরিসংখ্যান বলে যে কোনো দিন এদের 3 জন বাল্যবিবাহের শিকার হবে। সুমাইয়া 14 বছর বয়সে তার বিয়ে হয়, তখন সে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমার মারা যখন বেড়াতে গেছিল, সেখন ধরেন একটি লোক এসে একটা যার সঙ্গে আমার বিয়ে হয়েছে ওকে নিয়ে এসেছিল, কিন্তু আমি ওকে দেখে নাই। দিয়ে তারপরে ধরেন আমার হঠাৎ করে বিয়েটা হয়ে যায়। এভাবে সুমাইয়ার মতোই 18 বছরের কম বয়সে বিয়ে হয়ে যায় বাংলাদেশের 65% নারীর। কোনো প্রস্তুতি ছাড়াই শুরু হয় এক অনিশ্চিত যাত্রা। অপ্রাপ্ত বয়সে মেয়েদের বিয়ের আমরা প্রধান 2টো কারণ শনাক্ত করেছি। আমরা বাবা মাকে ইন্টারভিউ করেছি, এবং ইন্টারভিউর মাধ্যমে দেখেছি যে তারা বলছে যে দারিদ্র্য এবং সামাজিক নিরাপত্তা, এই 2টো প্রধান কারণ। 3 কিংবা 4টা মেয়ে যদি কারো থাকে,
তখন বাবা মা চান যে তাদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে, কারণ তারা অত সচ্ছল না। বখাটে ছেলেরা উৎপাত করে, টিজ করে, সেই জন্য বাবা মা চান যে আমরা যত তাড়াতাড়ি পারি মেয়েদেরকে বিয়ে দিয়ে দিই এবং ভালোভাবে পাত্রস্থ করি। সুমাইয়ার বাবা মাও তাই চেয়েছিলেন। ধরেন ওই ছোটো মেয়ে ছেলে, আমি বাড়িতে কাজকর্ম করি না, আমি ওখানটাতে তাও আমার মনে যেটুকু সব কাজ করি, তাও আমার কাজের খুদ ধরে না। আবার ওই কাজে গালমন্দ দেয়। আবার হচ্ছে ধরেন মানুষের সঙ্গে সবাই তো কথা বলে, কিন্তু আমার কথা বলার জন্য যার সাথে কথা বলতে যাবে তার সাথেই দিয়ে আমাকে গালমন্দ করবে, মারধর করবে। যে বয়সে তার স্কুলে যাবার কথা, খেলবার কথা, সেই বয়সে এই সুমাইয়ারা আসলে গৃহকর্মী। সামান্য ভুলেই সইতে হয় শারীরিক নির্যাতন। আমাকে ধরেন মায়েরই বাড়ির থেকে বের করে দিছে, দিয়ে আমার বাবার কাছে মোবাইল কেটেছে, দিয়ে আমি বাবার সাথে চলে এসে আর যাইনি। খুব কষ্ট লাগে ওই দিনের কথা মনে পড়লে। আমি কোনোদিন হচ্ছে ওই ডিশ লাইনের তার দিয়ে মায়ের সহ্য করতে পারি, আমার কই দিয়ে মারি। কোনো শিশু কি এমন নির্যাতন, এমন মানসিক চাপ সহ্য করতে পারে? যে সমস্ত অপ্রাপ্তবয়স্ক বিবাহিত মেয়েরা আমাদের কাছে আসছে, তাদের উপরে একটা ক্লিনিক্যাল স্টাডি আমাদের ডিপার্টমেন্ট থেকে করছি, আমাদের অধ্যাপক মল্লিক করছেন। সেখানে দেখা গিয়েছে যে প্রায় 62% নারী তারা ডিপ্রেশনে ভুগছে, 30%-এর উপরে নারী তারা কনভার্সন ডিসঅর্ডারে ভুগছে এবং 20%-এর উপরে তারা তাদের নানা রকমের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, যেটা মানসিক সমস্যার কারণেই হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে সবাই নিস্তব্ধ হয়ে গেছেন এই ভিডিওটি দেখার পরে। বাবু ভাই, আপনাদের মতামতগুলো শুনতে চাচ্ছি। আসলে ভাবতেও খুব অবাক লাগে যে আসলে আজকে আমরা অনেক উন্নতির কথা বলি, যে আমরা অনেক এগিয়েছি, নানা সূচকে আমরা এগিয়েছি, কিন্তু তারপরে যখন এই পরিসংখ্যান দেখি তখন আর কোনো কথা থাকে না। এক তো বাবা মা দিয়ে দিচ্ছে, সমাজের অনেক প্রেশারে পড়ে দিয়ে দিচ্ছে। আরেকটা কারণ আছে, যেমন আমার মা মারা যান আমার 1 বছর বয়সে, তো আমাকে টেক কেয়ার করার মতো খুব মানে আমার ভাই যে অভিনেতা চ্যালেঞ্জার, ওনার বা বয়স কত, তো যেটা আমরা অনেক অল্প বয়সে ভুল করে ফেলি। অল্প বয়সে যে একটা আবেগ কাজ করে, যেমন আমি বিয়ে করে ফেলি 15 বছর বয়সে, ঠিক ওই ছবির মেয়েটির মতনই যখন নাকি আমি শ্বশুরবাড়িতে গরুকে খাবার দিতাম, হাঁস মুরগিকে খাবার দিতাম, তখন আমার চেয়ে বয়সে 4-5 বছরের বড় আমার ননদ কলেজে চলে যেত, তো সেটা আমি ঠিক এই মেয়েটার মতনই দেখতাম। তারপর আমি লেখাপড়া অনেক কষ্টে কন্টিনিউ করি, তখন অলরেডি আমার একটা বেবি হয়ে যায়। যখন নাকি আমি বুঝতে শিখি যে এটা আমার লাইফ না, আমি একেবারেই আনহ্যাপি এবং আমি দিনে দিনে আরও আমার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, তখন যেমন আমি সেপারেশনে চলে আসি। কিন্তু সাফারটা কিন্তু এখনও আমি করছি, যে এখন তো এই বয়সে আমার স্বামী সন্তান নিয়ে খুব আনন্দ করে চলার কথা, আমি অনেক কষ্টে জীবিকা ধারণ করি। সেই কষ্টটা আমার অনেক সহজ হয়ে গেছে যে আমি অ্যাক্টিং করছি, আমাকে সবাই খুব ভালোভাবে গ্রহণ করেছে অভিনেত্রী হিসাবে, কিন্তু এই কষ্ট কিন্তু আমি অনুভব করি যে আমার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কিন্তু এটা তো আসলে ব্যতিক্রম, এটা ব্যতিক্রম। উনি যে সাকসেস হয়েছেন, হ্যাঁ হয়েছে ব্যতিক্রম, কিন্তু বেশিরভাগই তো জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে বখাটেপনা করে ছেলেপেলেরা, একটা মেয়ে যদি আর একটু সুন্দর হয় তাহলে বাবা মায়ের আরো বেশি বিপত্তি, তখন আরো বেশি বিপদে পড়ে যায়, বিশেষ করে গ্রামের। তো এই বিষয়গুলোকে অতিক্রম করতে হবে আসলে, এবং দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হবে, সমাজকে নিতে হবে। বাল্যবিবাহ যে কারণগুলো তারা বাবা মারা দেখিয়ে থাকেন, যে হয়তো রাস্তাঘাটে বখাটেদের উৎপাত, কিংবা সামাজিক একটা তাদের প্রেশার থাকে যে বিয়ে দিয়ে দিতে হবে, মেয়ে বড় হচ্ছে, কিন্তু এটি আসলে কোনো সমাধান নয়। কোনো গরিব বাবা মা মনে করে মেয়েকে বিয়ে দিতে পারলেই সে হয়তো মুক্ত হয়ে গেল, মেয়েকে পার করে দিল, এই শব্দটা কিন্তু ব্যবহার করে আমাদের গ্রামে দেখা যায়, মেয়েকে পার করে দিলাম আর কি, এটা যেন বৈতরণী পার হওয়ার মতো আর কি। আসলে কি সে পার হয়? বেশিরভাগ ক্ষেত্রেই তো আমরা দেখি যাদের বাল্য বিবাহ হয় তারা আবার স্বামী পরিত্যক্তা হয়ে আবার সেই বাবা মার কাছেই ফিরে আসে, আর বাবা মা ছাড়া তো আর কারো কাছে ফিরে আসার মতো আর কেউ নাই। বাবা মার যত কষ্টই হোক, সে রিক্সা চালাক বা দরিদ্র
দিনমজুর হোক, তাকেই আবার আশ্রয় দিতে হয় সেই সন্তানকে। শুধু সুতরাং আরো বোঝা কিন্তু বাড়ে। দেখা যায় যে মেয়ে বাবার বাড়িতে ফিরে আসে, তখন হয়তো তার মাত্র বিয়ের বয়স হয়েছে, কিন্তু অলরেডি তার 2-3টা বাচ্চা হয়ে গেছে। তখন বাবা মা উল্টা 3-4 জন মুখকে তখন খাওয়াতে হয়। দারিদ্র্য মোচন তো সম্ভবই না, দারিদ্র্য আরো বেড়ে যায়। সুমাইয়ার গল্পের আরো একটি অংশ এখনো দেখা বাকি আছে, চলুন সেটি দেখে নেই আমরা। গল্প নয়, গল্প নয় সত্যি। 9-এ ভর্তি হয়েছি, দিয়ে ওখানে আমি ধরেন লেখাপড়া করি, আর বিকালের দিকে ধরেন আমি একটু আমার বান্ধবীর সঙ্গে একটু বেড়াই, আর ধরেন সন্ধ্যার দিকে পড়তে বসি। ফিরে আসার পর ধরেন আমি হাতের কাজ শিখতাম, দিয়ে হাতের কাজ শিখে যখন হয়ে গেল, যখন তারপরে আমি ধরেন এই জানুয়ারি মাসে আবার স্কুলে ভর্তি হই। শিক্ষকরা বলছে যে তোমার যে অতীতে ছিল তা তুমি ভুলে গিয়ে এখন বর্তমানে যা হবে তুমি তাই করে এখন বাঁচতে শিখো। কেউ কি কারো অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে চায়? আমি নিজেকে খুবই লাকি মনে করছি এমন একটা শোতে আসতে পেরে। বেসিক্যালি আমি একটা নন প্রফিট অর্গানাইজেশনের সাথে অ্যাড আছি, সেটা হচ্ছে অ্যাকশনএড। আমার একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমাদের হঠাৎ করে আমাদের অর্গানাইজেশনে একটা ফোন আসে যে আপু আমাকে বাঁচান, বাট আমরা আর কিছু ফোনটার সাথে সাথে কেটে যায়। তো আমরা অনেক চেষ্টা করে জানতে পারি কোথায়, তো দেন আমরা পুলিশ নিয়ে যাই, বাট অনেক ট্রাই করার পরও বাবা মার কারণে আমরা মানে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা মেয়েটাকে বাঁচাতে পারি না। দেন ওই মেয়েটাকে বাবা শহরে এনে বিয়ে দিয়ে দেয়। মেয়েটার বয়স ছিল 14-12 মতো। আপনি কিছু বলবেন? আমরা যদি কোনো হেল্পলাইন চালু করতে পারি যেখানে একটি নাম্বার থাকবে, কোনো নাম্বার হওয়ার সাথে সাথে এটা কোনো উইমেন মিনিস্ট্রি বা পুলিশের সাথে কানেক্টেড থাকবে, এই নাম্বারে ফোন করলেই এক্ষেত্রে সাহায্য করতে পারবে গভর্নমেন্ট অথবা কোনো মিনিস্ট্রি। এরকম কোনো কিছু একটা চালু করা উচিত আমাদের। খুবই ভালো বলেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি এ প্রসঙ্গে যে আমাদের মহিলা এবং শিশু বিষয়ক যে মন্ত্রণালয় আছে তাদের একটা হেল্পলাইন আছে, সেই হেল্পলাইনে ফোন করে আমরা এই সহায়তা পেতে পারি। অবশ্যই অবশ্যই। এবং এত আইন থাকা সত্ত্বেও আমাদের দেশে এত বিশাল একটা হার যে 18 বছর বয়সের আগে যে মেয়েদের বিয়ে করা একেবারেই নিষিদ্ধ, এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর, তারপরেও এই হারটা এত বড়, এটা কেন হচ্ছে? মানে আইন কোথায়? এটা আসলে আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে আসলে যারা সচেতন তারাই হয়তো সেই সাহায্যটা চাচ্ছে, কিন্তু বাংলাদেশের আমার মনে হয় যে একদম প্রত্যন্ত গ্রামের যে সাধারণ মেয়েরা, এদের মধ্যে অনেকেই জানেই না যে আসলে 18 বছরের আগে বিয়ে করাটা এটা ঠিক না। অনেকে মনে করে যে 15 বছর বা 16 বছর হয়েছে আমার বিয়ে হচ্ছে। আমি এরকম দেখেছি যে সে নিজেও বেশ আনন্দের সঙ্গে আছে, তার বিয়ে হচ্ছে, এরকম আছে। কিন্তু সুতরাং প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সারা বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রাম থেকে শহরের বস্তি এলাকায় যে সমস্ত জায়গায় মানুষ লেখাপড়া জানাশোনা কম, তাদের মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি করা, এক ধরনের সচেতনতা তৈরি করা। মেয়েটাকে মেয়ে ভাবলেও হবে না, এটা মানুষ ভাবতে হবে। সেটাই এখানে সমস্যাটা। অ্যান্ড সেকেন্ড থিং, যেটা বাবুভাই বললেন যে আমরা আমাদের জায়গা থেকে কি করব, আমি রিকোয়েস্ট করতে পারি, সেটা হচ্ছে বিভিন্ন পার্লার, কফি পার্লার, স্ন্যাক বার, হোয়াটএভার, বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টার লাগিয়ে রাখা হোক, বিফোর 18 ডোন্ট গেট ম্যারিড। ভেরি নাইস। ইউ আর ইন ট্রাবল। যদি তাই হয়, কারণ 15 বছর একটা মেয়ে বা একটা ছেলে প্রেম হতেই পারে, হয়ে যেতে পারে, বাট মেয়েটা কিন্তু জানে না ও আগুনে ঝাঁপ দিচ্ছে, ছেলেটাও জানে না ও আগুনে ঝাঁপ দিচ্ছে, বাট ছেলেটা কিন্তু বেরিয়ে যাবে, বাট মেয়েটা ফেসে যাবে। মানে আমরা বলতে পারি যে সরকারি বেসরকারি সমস্ত উদ্যোগের সাথে আসলে আমাদেরকে ব্যক্তিগতভাবে সকল পর্যায়ে আসলে সচেতন হতে হবে, এবং বিষয়টা যাতে না ঘটে বাল্যবিবাহ, সেটার জন্য আসলে আমাদের কাজ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আমার মনে হয় দুটো জিনিস মানে মাথায় রাখতে হবে। এক হচ্ছে বাল্য বিবাহ একেবারে নো, হ্যাঁ এটা একেবারেই নো। আর যদি কখনো এরকম কোনো ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে পিছিয়ে পড়লে চলবে না, দমিয়ে গেলে চলবে না যে আমার জীবন শেষ। আমরা চাই যে এই আলোচনা আমাদের এই অনুষ্ঠান থেকে ছড়িয়ে পড়ুক সবার মধ্যে এবং সবাই সচেতন হয়ে উঠুক। আমরা আমাদের পরবর্তী অংশে যাচ্ছি,
পরবর্তী অংশটা আসলে আমরা বিরতির পরে যাব এবং আমি জানি যে এই অনুষ্ঠান দেখার জন্য আপনারা বিরতি পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। গল্প নয় সত্যি। যত দেখি প্রাণ ভরে না। Happiness needs no reason. This is what you will feel when you come here. হৃদয়ের মাঝে রাখি তারে। Welcome to beautiful Bangladesh, a land of stories. সে তো গল্প নয়, গল্প নয়, গল্প নয় সত্যি। ফিরে এলাম বিরতির পরে। আমাদের অনুষ্ঠান গল্প নয় সত্যির এই অংশের নাম হচ্ছে ছবির জানালা। ছবির জানালাতে স্ক্রিনে একটি ছবি থাকবে। এই ছবি দেখে আমাদের এখানে যারা আছেন সবাই বলার চেষ্টা করবেন ছবিটা আসলে কি। এই যে এই ছবিটা, আমার বাড়ি। আমার বাড়ি, খামার বাড়ি। আমি শুনছিলাম আমার বাড়ি। ও আচ্ছা, বাচ্চা ভাই বলেছে আমার বাড়ি। হতে পারে আসলে এটা আপনার বাড়ি। হ্যাঁ, বাড়ি একটা কোনো গির্জার মতো মনে হচ্ছে ডিজাইনটা, প্যাটার্নটা। গির্জা থাকলে উপরে, হ্যাঁ, উপরে একটা ক্রুশ থাকতো। খামার বাড়ি। এইটা আসলে কোনো ওইরকম কোনো খামার বাড়ি। খামার বাড়ি, আমার বাড়ি, গির্জা। আমি বলছি তোমার বাড়ি। আমার বাড়িও না। আপনাদের কি মনে হচ্ছে কার বাড়ি এটা? টর্চার সেল? না, টর্চার সেল নয়। না বাবা, এরকম বাড়ি যাতে না হয়, কি উদ্ভাবনও না করে। জি, আরেকবার বলেন। যন্ত্রপাতির বাড়ি। যন্ত্রপাতির কি বাড়ি হয় নাকি? মানে ওয়ার্কশপ। এটা একটা ভালো কথা বলেছেন যে জানালা নেই, মানুষ থাকে না। আর কারো কিছু মনে হচ্ছে? কাছাকাছি গিয়েছেন আপনি, সংরক্ষণ করা হয় এখানে কিছু। আমরা সারেন্ডার করলাম, ভাই বলে দাও, তাই না? বলে দিই না? হ্যাঁ, বলে দিই। আমার মনে হয় যে আমরা উত্তরটা দিয়ে দিই, কারণ আমাদের যে ক্রেডিট উত্তর না দিয়ে এতক্ষণ সবাইকে ভোগাচ্ছি সেটা শেষ হয়ে যাওয়ার আগে আমরা কি ভিডিও দেখে নেই, সেখান থেকে আমরা না বলি। ভিডিও দেখে নেব। ঠিক আছে, চলুন আমরা একটা ভিডিও দেখি, দেখে আমরা বুঝতে চেষ্টা করি যে এই ছবিতে আসলে কি দেখানো হলো। দেখা যাচ্ছে গল্প নয়, গল্প নয় সত্যি। দেখতে একটি সাধারণ গুদাম ঘরের মতো হলেও এটি আসলে একটি হিমাগার, প্রাকৃতিক হিমাগার। স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে খুবই অল্প খরচে এটি তৈরি করা হয়েছে। সহজভাবে যদি এই মেকানিজমটা ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে আমাদের সবার বাড়িতে মাটির সরই আছে, পানি রাখলে ওটা ভিজে যায় এবং আস্তে আস্তে মাটির সরের পানি ঠান্ডা হয়ে যায়। সহজভাবে ব্যাখ্যা করলে এই জিনিসটার প্রক্রিয়াটা এটাই। এর দেয়ালের ভেতর দিয়ে পানি চলাচলের ব্যবস্থা আছে, যে পানি দেয়ালকে ভিজিয়ে ঠান্ডা রাখে, ফলে এর ভেতরের তাপমাত্রা বাইরে থেকে অনেক কম থাকে। ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য ফসল বা সবজি রাখার স্থানটি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। ভেতরের আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়েছে বাঁশের কয়লা। তো বাঁশ ইউজ করার পিছনে আমাদের মূলত দুইটা রিজন কাজ করেছে। একটা হচ্ছে বাঁশের লোড ক্যারিং ক্যাপাসিটি, বাঁশকে ভেজিটেবল স্টিল বলা হয়, এটার টেনসাইল এবং কম্প্রেসিভ স্ট্রেংথ বেশি হওয়ার কারণে। তো এটা যেহেতু ক্রপ রাখা হবে, একটা সার্টেন লোড পড়বে এটার উপরে, তো সেই ক্ষেত্রে বাঁশ কাঠের তুলনায় বেশি ভার সহ্য করতে পারে। তো এই কারণে। আর আরেকটা বিষয় ছিল যে বাঁশের ইনার স্ট্রাকচারে কিছু মাইক্রোস্কোপিক ফাইবার থাকে, যেটাতে সিলিকা কন্টেন্ট অনেক বেশি থাকে, যেটা স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিও বাড়ায় এবং সিলিকা কন্টেন্ট বেশি থাকার জন্য এটা কাঠের তুলনায় টার্মাইটস দ্বারা কম আক্রান্ত হয়। 300 টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি প্রচলিত হিমাগার তৈরি করতে যেখানে খরচ হয় প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা, সেখানে এই প্রাকৃতিক হিমাগার তৈরিতে খরচ হবে মাত্র 15 লক্ষ টাকার মতো। কারণ এক বস্তা আলু কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে গেলে আমার লাগছে 350 টাকা পার বস্তা, আর এই ধরনের স্টোরে লাগবে 50 টাকা খরচ, ওর যার ম্যানেজমেন্ট। তাহলে পেঁয়াজ আমরা প্রতি বছর 3.5 কোটি টাকার আমদানি করি এবং পেঁয়াজের ফলন এবং আলুর ফলন একই। তাহলে আমরা যদি পেঁয়াজ এখানে স্টোর করতে পারি, পেঁয়াজ আমরা 7-8 মাস রাখতে পারবো এবং কৃষকরা সবাই বলছে স্যার এটা পেঁয়াজ রাখলে অনেক প্রফিটেবল হবে। দেশীয় প্রযুক্তির এই বিস্ময়কর হিমাগারটি এখন নিরীক্ষার শেষ পর্যায়ে রয়েছে।
তার মানে মৌসুমি ফলমূলের জন্য আমাদের মৌসুমে অপেক্ষা করতে হবে না, আমরা সারা বছর জুড়ে পাবো যদি এরকম। মজার বিষয় হচ্ছে যে আমাদের যে সীমাবদ্ধতা, কোথাও যদি গ্রামে, সব গ্রামে এখনো কোল্ড স্টোরেজ তৈরি হতে পারছে না, সেটার জন্য অনেক টাকা লাগছে, কিন্তু এটা আসলে এত কম খরচের মধ্যে আমাদেরকে যেই সার্ভিসটা দিবে সেটা আসলে খুবই মানে একটা ভালো আইডিয়া। এখন আমার দুঃখ বোধ হচ্ছে, আমার বিশাল বড় একটা পেঁপে গার্ডেন করলাম, পেঁপে গাছ অনেক, তো একবার ভীষণ ঝড় হলো, সব পেঁপে গাছ পড়ে গেল, মনকে মন পেঁপে, মিনিমাম 300 পেঁপে, এক এক মন পেঁপে আমি বিক্রি করেছিলাম মাত্র 50 টাকা এক এক মন। তো এইরকম একটা হিমাগার যদি থাকতো তো আমি কত ইজিলি রাখতে পারতাম। মিঠু আপা, দুঃখের সাথে জানাচ্ছি যে এই কোল্ড স্টোরেজে আমরা প্রধানত আলু এবং পেঁয়াজ বা এই ধরনের যেই সবজিগুলো বা ইয়েগুলো আছে সেইগুলো আমরা আসলে সংরক্ষণ করতে পারবো। এটা কিন্তু আবিষ্কার আমরা বাইরে থেকে কোনো ধার করা বুদ্ধি নিয়ে নয়, এটা আমাদেরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি এটা আবিষ্কার করেছেন এবং তিনি পরীক্ষণমূলকভাবে প্রথমে তৈরি করেছেন। এটা ওনাকে স্যালুট। এটা যেহেতু বড় 300 টনের, তার মানে ছোট ছোট বাড়িতে একজন কৃষক তিনি হয়তো ছোট আকারে হয়তো করতে পারেন। যে প্রযুক্তি দেখলাম এটা খুব জটিল প্রযুক্তি না। আপনাদের কাছে কি এরকম কোনো গল্প আছে বা আপনাদের কি এরকম কখনো নিজের মাথায় এরকম কোনো ভাবনা কাজ করে যে যেটা আসলে আমাদের দেশের কৃষি কিংবা বাণিজ্য প্রসারে অনেক বেশি সহায়তা করবে? যেহেতু প্রযুক্তিটা নতুন এবং বাংলাদেশের সব যত মানে কৃষির সাথে যারা রিলেটেড তারা সবাই হয়তো এটা জানে না। আমাদের দেশে যুব উন্নয়ন প্রকল্প নামে একটি সংস্থা আছে যেখানে কৃষির সাথে রিলেটেড প্রশিক্ষণ দেওয়া হয়। আমার মনে হয় সরকারের অতি দ্রুত এই হিমাগারটাকে ওই যুব উন্নয়ন প্রকল্পের মধ্যে ইনক্লুড করা উচিত। আর কৃষি উন্নয়ন ব্যাংক থেকে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা উচিত এই হিমাগার তৈরির জন্য। খুব সুন্দর, খুব সুন্দর বলেছেন। আরেকজন কথা বলতে চাচ্ছিলেন, ওনার সম্ভবত জমি আছে এবং হিমাগার করতে আগ্রহী মনে হচ্ছে। একটা কথা বলতে চাই যে আমাদের বাংলাদেশকে বলা হয় যে উর্বরশীল একটা দেশ, এখানে সব কিছুই খুব সহজেই ফলানো যায়। তো এই হিমাগারটা যদি আমরা তরুণরা যদি মিলে সবাই মিলে যদি এটা বাস্তবায়ন করতে পারি তাহলে হয়তো বা ভবিষ্যতে যেসব পচনশীল জিনিসগুলো আছে আলু বা পেঁয়াজ বাইরের দেশ থেকে আমাদেরকে কিনে নিয়ে আসতে হবে না। প্রতি বছর যে বন্যার সময় বা সিজন আসে যখন এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে না বা এত ক্রয় সীমার ঊর্ধ্বে উঠে যায় যে সাধারণ মানুষের পক্ষে সেই জিনিসগুলো কেনা সম্ভব হয় না, কিন্তু আমাদের কিন্তু সম্ভব যে আমরা নিজেরা এটা ফলন করে এর দামটা আমরা যেহেতু এটা রাজশাহীতে, রাজশাহীতে যেহেতু অনেক আম হয়, তো সেই আমটাকেই হিমাগারে রাখা যাবে কিনা, যদি এরকম হিমাগারে রাখা যায় হয়তো আমরা 2 মাস আম খাই বা 3 মাস আম খাই, সেক্ষেত্রে আমরা হয়তো 6 মাস আম খেতে পারবো। বা এই যে সিজনে যে কৃষকরা আমের দাম অনেক কম পায়, পরবর্তীতে ধীরে ধীরে বেড়ে যায়। আমি এটাই বলতে চাচ্ছি যে ফরমালিন। আচ্ছা, আমি একটা বিষয় আমার কৌতূহল হচ্ছে যে কারো কি গ্রামে জমি আছে আপনাদের মধ্যে? জি, একটু দাঁড়াবেন। ফসল হয়? জি, আমাদের অনেক ধানের জমি আছে। আচ্ছা, ধান চাষ করা হয়, প্লাস পেঁয়াজ করা হয়, মরিচ করা হয়। আগে ফুলকপি করা হতো, বাঁধাকপি, তারপরে শালগম এসব করা হতো, এখন আর করা হয় না, বাবার অন্যান্য কাজও বেড়ে গেছে। এখন আলু পেঁয়াজ এই ধরনের ফসলগুলো কোথায় সংরক্ষণ করা হয়, নাকি সব খেয়ে ফেলেন? না, আসলে এত তো খাওয়া পসিবল হয় না। আমি সংরক্ষণ করতে খুব কমই দেখি, কারণ ওই সময়ই মানে ওই সিজনেই দেখা যায় যে বিক্রি করে দেয় পাইকারি দামে, খুব কম দামে বিক্রি করে দেয়। তো এই যে হিমাগারের যেই চিত্রটা দেখলাম, তো আই থিঙ্ক এরকম এগুলো যদি আমাদের ওই সাইডে হয়, আমি তো গাজীপুর থেকে আসছি, ওইখানেও যদি এরকম হয় তবে হয়তোবা কৃষকরা আরেকটু লাভবান হবে, সব দিক মিলে তাদের অবস্থার আরেকটু উন্নতি হবে। এবং মূলধনও কিন্তু খুব কম, যদি একজনের পক্ষে সম্ভব না হয় তাহলে 3-4 জন মিলে হয়তো একসঙ্গে উদ্যোগ নিয়ে এরকম প্রাকৃতিক হিমাগার তৈরি করতে পারে। এবং এটা আসলে মানে গল্প নয়, সত্যি চমৎকার একটি গল্প আমরা দেখলাম। নাবিলা, আমরা তো মনে হচ্ছে সময় শেষের দিকে, তো শেষ যে অংশটা আছে আমাদের সেটা থেকে আমরা যাবো এখন। আরেকটা বিরতি নেবে? তার আগে একটা বিরতি নেওয়া দরকার। ঠিক আছে, নিয়ে নিচ্ছি। আরও একটি গল্প আছে যেটি গল্প নয় সত্যি, দেখার অপেক্ষা নিশ্চয়ই রয়েছে, সঙ্গে থাকুন। গল্প নয় সত্যি। যত দেখি প্রাণ ভরে না। Happiness needs no reason. This is what you will feel when you come here. হৃদয়ের মাঝে রাখি তারে। Welcome to beautiful Bangladesh, a land of stories. সে তো গল্প নয়
নয় গল্প নয় সত্যি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন গল্প নয় সত্যি, যেখানে আমরা অনেক গল্প শুনেছি যেগুলো শুধু গল্প নয় সত্যি। আরও একটি গল্প বাকি আছে এবং এই গল্পের মানে আমাদের এই সেগমেন্টের নাম হচ্ছে মোদের গর্ব, যেটা নিয়ে আমরা আসলে গর্ব করতে পারি। আচ্ছা, গল্পটি কি আমরা শুনবো, মানে আমরা বলবো নাকি আসলে দেখিয়ে দিই আগে? দেখি, চলেন একটা ভিডিও দেখি, গল্পটা জেনে নিই। গল্প নয় সত্যি। রাজশাহীর পুঠিয়া উপজেলার পচামারিয়া গ্রাম। গ্রামের প্রতিটি গাছ, বাঁশঝাড়, ক্ষেত, খাল, রাস্তা, এক অর্থে পুরো গ্রামটাই একটি অতিথিশালা। পরম আত্মীয়ের মতো হাজার হাজার বিদেশি অতিথি বেড়াতে আসে সারা বছর জুড়ে। অতিথি ভগবান। গ্রামবাসী যেন এই দর্শনে বিশ্বাস করে মিলেমিশে থাকে সব সময়। সকালবেলা একদিকে সবাই করছে তো পাখি হচ্ছে বিদেশি পাখি হচ্ছে। যখন শীতটা আরম্ভ করে সেই টাইমে বেশি আসে, আর শীতের পরেও গরমকালে থাকে কম থাকে, কিন্তু শীতের এই টাইমটাতে প্রচুর পরিমাণে আসে। দূরে দূরে থেকে মানুষ আসে দেখতে, আমরা শুট করি কোথায় দেখছেন, কোথায় পাখি দেখতে যাচ্ছে, আমরা যা সাথে যা দেখায় দিই। প্রতিটি পাখি যেমন চেনে গ্রামবাসীকে, গ্রামবাসীরাও জানে প্রতিটি পাখির নাম। প্রকৃতির কোলে পাখির সাথে এমন সমতায় বসবাস করবার জন্য পচামারিয়ার সব মানুষকে আমাদের অন্তর থেকে ধন্যবাদ। বাহ, কি চমৎকার আইডিয়া! মনটা উড়ে গেল একদম। আমরা আসছি অতিথিদের কাছে। বাচ্চু ভাই, এবার আপনাকে আগে ধরছি, বলেন আপনার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে, আমার ইচ্ছে হচ্ছে ওখানে গিয়ে থাকতে। পাখি তো আসলে আমাদের সবারই খুব প্রিয়। ছোটবেলা থেকে আমরা নানান ধরনের পাখি, সে দেশি পাখি আর কি, টুনটুনি থেকে বুলবুলি, শালিক, হ্যাঁ, এরকম অনেক পাখি আমাদের খুব প্রিয়। ছোটবেলা আমরা পাখি ধরতাম, হ্যাঁ, ওই টুনটুনি পাখি ধরার চেষ্টা করতাম, ডিম পারতো, এটা আমাদের খেলা ছিল। আমার মনের মধ্যে প্রশ্ন হচ্ছে, আমার মনের মধ্যে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তো অনেক গ্রাম আছে, সেই গ্রামে তো এত পাখি বসবাস করে না, এই গ্রামটিতে কেন এত পাখি বসবাস করে? এই কারণটা যদি আমরা জানতাম এবং কিভাবে এটা সম্ভব হয়েছে। আমরা যে গ্রামটা দেখলাম পাখি গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে পচামারিয়া। পচামারিয়ার যে জনগণ আছেন তারা সবাই মিলে উদ্যোগ নিয়ে কাজ করে পাখি গ্রামটা তৈরি করেছে। তো সবাইকে তো আমরা আমাদের অনুষ্ঠানে আনতে পারবো না, সেজন্য আমরা ব্যবস্থা করেছি একজনকে তাদের প্রতিনিধি হিসেবে এখানে আনার। তিনি হচ্ছেন মুকুল চেয়ারম্যান, এই নামে তিনি পরিচিত। মুকুল ভাই, আপনি মঞ্চে চলে আসুন। আমি জানি যে অনেক কৌতূহল সবার, অনেক প্রশ্ন মুকুল ভাইয়ের কাছে। তার আগে মুকুল ভাই, আপনি যদি বলেন যে কিভাবে শুরুটা হলো? শুরুটা খুব সাধারণভাবে হয়েছে। এটা 2004 সালে প্রথমে গ্রামের কিছু ছেলে, উদ্যোগী ছেলে, যুবক ছেলে, তারা আমার কাছে এসে বলে এখানে তো কিছু পাখি থাকে, আপনি যদি এটা মারা নিষিদ্ধ করে দেন তাহলে পাখিরা হয়তো নিরাপদে থাকতে পারে আর পাখি বাড়বে। তো তখন আসল কাজটা শুরু হলো। তখন আমরা ওইখানে গ্রামবাসীদেরকে উদ্বুদ্ধ করলাম, একত্রিত করলাম, করে প্রথমে কমিটি করলাম, 2টা কমিটি, একটা কার্যকরী কমিটি, একটা সাধারণ কমিটি করে আমরা সাইনবোর্ড লাগালাম, মাইকিং করলাম, বিভিন্নভাবে সভা মিটিং করে আমরা একেবারে পুরা গ্রাম না, শুধু আমার শিলমারি ইউনিয়ন, আমার ইউনিয়নের নাম, পুরা ইউনিয়নে এটা মানুষকে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা পাখি মেরো না, দেখো পাখি কত সুন্দর লাগে, এসে দেখো। তারপরে তারা এটা নিজেরা মনে হয়েছে যে আপন করে নিয়েছে পাখিকে, আর তারা পাখি মারতে দেয় না, কোনো কিছুর বিনিময়ে তারা তো মারেই না, অন্য কাউকে পাখি মারতে দেয় না। পাখি তাদের জীবনের সঙ্গে, জীবিকার সঙ্গে, সব কিছুর সঙ্গে যেন মিশে গেছে, এরকম একটা বিষয়। সবচেয়ে বড় পাখির নাম কি আপনার গ্রামে? আমার ওইখানে যেটা বেশি পাখি থাকে, সবচেয়ে বেশি যে পাখিটা আছে সেটার নাম হলো শামুক কল বা শামুক ভাঙ্গা। ওখানে যে পাখিগুলো আছে তার মধ্যে দেশি পাখি কতগুলো এবং অতিথি পাখি কতগুলো? অতিথি পাখি 6-7 রকমের আছে, আর বাদ বাকি সবগুলো দেশি। আচ্ছা, দেশি পাখি কোনো ডিস্টার্ব বোধ করে না যে বেশি অতিথিরা চলে আসে, বাড়ির লোক থাকতে পারে না? অতিথিদের কারণে খুব একটা সমস্যা হয় না, তবে যারা পাখির এরিয়ায় বসবাস করে তাদের আসলে কষ্ট হয়। আপনারা এই বিষয়ে কাজ করে পুরস্কারও পেয়েছেন, আপনাদের পাওয়া উচিত। মিঠু আপা যেমনটি বলছিল, না, এখানে আমরা পুরস্কার পেয়েছি, গ্রামবাসী 2-3টা পুরস্কার। একটা প্রথম পুরস্কার 2006 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দেয় পাখির পৃষ্ঠপোষক হিসেবে,
আর দ্বিতীয় আরেকটা সর্বোচ্চ পুরস্কার আমি বলবো, সেটা বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন। এটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা সরাসরি প্রধানমন্ত্রী স্বয়ং দিয়েছিলেন। আমার কাছে এটা আছে অবশ্য, মেডেলটা আমি দেখাতে পারবো আপনাদেরকে। জি, মেডেলটা আমি দেখাতে পারবো, একটু ছুঁয়ে দেখতে চাই। এবং আপনি আপনার বিশেষজ্ঞদের কথাও বলেছিলেন যে পাখি বিশেষজ্ঞরা আপনার গ্রামে যায়, কেননা এতটা পাখি বান্ধব একটি জায়গায় পরিণত হয়ে গেছে। সেরকমই একজন পাখি বিশেষজ্ঞের কথা আমরা একটু শুনে নিচ্ছি। গল্প নয়, গল্প নয় সত্যি। অধিকাংশ পাখি যদি 4-5 কিলোমিটারের মধ্যে খাবার খুঁজে পায়, তাহলে পরে রাতের আশ্রয়ের জন্য কিন্তু মানুষের বাড়ির গাছপালাতেই যায়। কারণ মানুষের কাছে থাকাটা কিন্তু পাখির জন্য নিরাপদ। পৃথিবীতে লক্ষ কোটি বিভিন্ন ধরনের প্রাণী আছে, সবগুলোই আমাদের প্রয়োজন। এটারই নাম বলা হয় জীব বৈচিত্র্য। অনেক রকমের জীব আছে, এক জীবের উপরে আরেক জীব বেঁচে থাকে, তার উপরে নির্ভর করে আরেক জীব, এইভাবেই সবার উপরে আমরা টিকে আছি। এই জন্যে জীববৈচিত্র্য আমাদের জন্য একেবারেই জরুরি। আমরা এটাকে খর্ব করে নষ্ট করে কিন্তু টিকে থাকতে পারবো না। গল্প নয়, গল্প নয় সত্যি। বাচ্চু ভাইয়ের পাখি নিয়ে কোনো গান আছে? পাখিরা কাঁধে সন্ধ্যা তারা ডুবে গেলে আমার জীবন কাটে ঠিক এমনি এইভাবে। অনেক অনেক ধন্যবাদ মুকুল ভাই, অনেক অনেক ধন্যবাদ। এই উদ্যোগ আপনাদের আরো বেশি বিস্তৃত হোক, সেরকমটি আমরা আশা করছি। থ্যাংক ইউ। গল্প নয় সত্যি, এরকম কি আরো অনেক গল্প আমরা তৈরি করতে আগ্রহী? অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, দর্শকদেরকে, আর বাচ্চু ভাইকে, মিঠু আপাকে, বাবু ভাইকে অনেক ধন্যবাদ। গল্পের ঝুড়ি আজকে এতটুকুই ছিল। আর মনে রাখবেন যে এইগুলো গল্প নয়, এগুলো সত্যি। ভালো থাকুন সবাই। অনেক কথা মিশে আছে নদীর সাথে পথের বাঁকে, ভিড় ঠেলে আজ পায়ে পায়ে শত আশার নকশা আঁকে। হার না মানা স্বপ্নগুলো তোমার আমার মমতায়, বাংলাদেশে গল্প বলে সবার মনে রাঙিনায়। সে তো